বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তির কথা বললে রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের নাম সবার উপরে আসে। এই তিনটি দেশ কেবল সামরিক দিক থেকে সেরা নয়, বরং অর্থনীতি এবং প্রযুক্তিতেও বাকি বিশ্বের চেয়ে কয়েক কদম এগিয়ে থাকে। তাহলে এর পেছনে আসল কারণটা কি, যে এত শক্তিশালী দেশগুলো আফগানিস্তানের মতো ছোট এবং দুর্বল দেশের কাছে বারবার হেরে গেছে? আফগানিস্তানে এমন কি রহস্য লুকিয়ে আছে যেখান থেকে বিশ্বের শক্তিগুলো উল্টো পায়ে পালাতে বাধ্য হয়? আর সব থেকে বড় কথা হলো রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের এই অনুর্বর জমিতে কি স্বার্থ ছিল? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। আফগানিস্তান তাদের অধিকাংশ সময় যুদ্ধ করেই কাটিয়েছে। এখানে দখলদারিত্বের ইতিহাস দেখলে দেখা যায় ২৫০০ বছর আগে ৫২২ খ্রিস্টপূর্বাব্দে পারস্যরা এই স্থানে আক্রমণ করেছিল, কিন্তু তাদের দখল ২ বছরের বেশি টেকেনি। এরপর ৩০০ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার, যিনি অর্ধেক পৃথিবী জয় করেছিলেন, তিনিও আফগানিস্তান আক্রমণ করেন, কিন্তু তিনি এখানে ৭ বছরের বেশি তার শাসন টিকিয়ে রাখতে পারেনি। মঙ্গল সাম্রাজ্য, শেখ সাম্রাজ্য এবং মুঘল সাম্রাজ্যও বিভিন্ন সময়ে এখানে আক্রমণ করেছে, কিন্তু শুধুমাত্র মঙ্গলরা এখানে ২০০ বছর কাটিয়েছে। যেখানে মুঘল এবং শেখরা ১ বছরের মধ্যেই এখান থেকে হাত গুটিয়ে নেয়, সেখানে মঙ্গলরা ২০০ বছর টিকে গেছে। ব্রিটিশরা যখন এই উপমহাদেশ দখল করতে শুরু করে, তখন বর্তমানের মিয়ানমার থেকে শুরু করে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান পর্যন্ত পুরো এলাকা ব্রিটিশ আর্মির নিয়ন্ত্রণে ছিল। আফগানিস্তানে তারা ৩ বার দখল প্রতিষ্ঠা করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত একবারও তারা সফল হতে পারেনি। ১৯৭৯ সালে সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ আজকের রাশিয়াও আফগানিস্তান দখল করার চেষ্টা করে। ৯ বছর পর্যন্ত আফগানিস্তানের যুদ্ধ করার পর রাশিয়াকেও তাদের সৈন্য এখান থেকে সরিয়ে নিতে হয়। এই সময়ে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে কোল্ড ওয়ার চলছিল এবং আফগানিস্তানে পরাজয়ের ফলে সারা বিশ্ব থেকে সোভিয়েত ইউনিয়নের উপর একটি নেতিবাচক প্রভাব পড়ে। সোভিয়েতদের এখান থেকে বের হওয়া মাত্র ১২ বছর পার হতেই ২০০১ সালে আমেরিকা আফগানিস্তান আক্রমণ করে। আশ্চর্যের বিষয় হলো, এই যুদ্ধে কেবল আমেরিকা নয়, বরং সমস্ত ন্যাটো দেশগুলো মিলে আক্রমণ করেছিল। একদিকে যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ইটালি, ফ্রান্স, ডেনমার্ক এবং পোল্যান্ড সহ ১৩টি শক্তিশালী দেশ ছিল। অন্যদিকে আফগানিস্তান এই যুদ্ধ একাই লড়ছিল। আফগান তালেবানদের বিরুদ্ধে ২০ বছর পর্যন্ত এই যুদ্ধ চলতে থাকে, কিন্তু উল্লেখ করার মতো কোনো সাফল্য পাওয়া যায়নি। শেষ পর্যন্ত পরিস্থিতি এমনভাবে দাঁড়ায় যে ২০২১ সালে আমেরিকান বাহিনীকে এখান থেকে বের হওয়ার জন্য তালেবানদের সাথে চুক্তি স্বাক্ষর করতে হয়। বিশেষজ্ঞদের মতে এই ২০ বছরের যুদ্ধের সময় আমেরিকান বাহিনী আফগানিস্তানের মাত্র ১৫% এলাকা নিয়ন্ত্রণ করত। আফগানিস্তানের মোট আয়তন ফ্রান্সের চেয়ে কিছুটা বড়, কিন্তু এর জনসংখ্যা আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের চেয়েও কম। এত ছোট একটি দেশ নিজেদের চেয়ে ১০ গুণ বড় এবং শক্তিশালী দেশগুলোর সাথে কিভাবে মোকাবেলা করে চলেছে, এর অনেকগুলো উত্তর আছে। তবে এখানে সবচেয়ে বড় উত্তরটি লুকিয়ে আছে আফগানিস্তানের ভৌগোলিক অবস্থানের মধ্যে। আফগানিস্তান বিভিন্ন উপজাতীয় গোষ্ঠীতে বিভক্ত, যার মধ্যে তাজিক, উজবেক এবং পশতুন অন্তর্ভুক্ত। এর পুরো সীমান্ত আফগানিস্তান নিজে নয়, বরং বিদেশি শক্তিরা আজ থেকে ১২০ বছর আগে তৈরি করেছিল। এই সীমান্তে যারা বসবাস করত, তাদের এই অঞ্চলের বসবাসকারী উপজাতিদের সামনে কোনো গুরুত্ব ছিল না। আফগানিস্তানের দক্ষিণ সীমান্তে পশতুনরা বছরের পর বছর ধরে বসবাস করে আসছে, কিন্তু বাস্তবতা হলো আফগানিস্তানে বসবাসকারী পশতুনদের চেয়ে বেশি পশতুন সীমান্তের ওপারে পাকিস্তানে বসবাস করে। সীমান্ত তৈরির আগ থেকেই দক্ষিণ আফগানিস্তান এবং পশ্চিম পাকিস্তানে পশতুনদের বসবাস ছিল। এই পশতুনদের অর্ধেক পরিবার আফগানিস্তানে থাকে, তো বাকি অর্ধেক পরিবার পাকিস্তানে থাকে। ফলে ব্রিটিশ সাম্রাজ্য যখন এখনকার সীমান্ত নির্ধারণ করে, তখন এই পশতুনদের কাছে তার বিশেষ কোনো গুরুত্ব ছিল না, কারণ এই সীমান্তটি কেবল একটি কাল্পনিক রেখার মতো ছিল। সীমান্ত নির্ধারণের আগে তারা যেমন একে অপরের সাথে দেখা করতে যেত, সীমান্তের পরেও তারা তেমনি যাতায়াত করতে পারত, কারণ এই সীমান্তের বেশিরভাগ অংশ অত্যন্ত উঁচু পাহাড়ের মধ্যে দিয়ে গেছে। এ কারণেই এই সীমান্ত নিয়ন্ত্রণ করা পাকিস্তান এবং আফগানিস্তান
আফগানিস্তান উভয়ের জন্যই বেশ চ্যালেঞ্জিং ছিল। দ্য ডুরেন্ট লাইন নামে পরিচিত এই সীমান্ত 2640 কিলোমিটার দীর্ঘ, যেখানে অত্যন্ত 300টির মতো এমন পয়েন্ট আছে যেখান থেকে সীমান্ত পার হওয়া সম্ভব। এই সুযোগটি নিয়ে এখানে মাদক, অস্ত্র এবং উগ্রবাদীদের চোরাচালান খুব সাধারণ ব্যাপার। আফগানিস্তানে বসবাসকারী সন্ত্রাসীরা খুব সহজে পাকিস্তানে আসতো এবং এখান থেকে নতুন উগ্রবাদী তৈরি করে ফেরত নিয়ে যেত। ঠিক এসব কারণেই ডুরেন্ট লাইনকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সীমান্ত বলা হয়। আফগানিস্তানের মানচিত্র দেখলে বোঝা যায় এটি একটি স্থল বেষ্টিত ল্যান্ড, অর্থাৎ ল্যান্ড লকড একটি দেশ। যদি কেউ স্থলপথে এখানে ঢুকে আক্রমণ করতে চায় তবে তাকে প্রতিবেশী দেশের সাহায্য নিতে হয়, যার মধ্যে ইরান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, চীন এবং পাকিস্তান অন্তর্ভুক্ত। কিন্তু কোনোভাবে যদি আফগানিস্তানের সীমান্ত পর্যন্ত পৌঁছানো যায় তবে আক্রমণকারীদের বিশাল বিশাল পাহাড়ের সম্মুখীন হতে হয়। আফগানিস্তান এই উপমহাদেশের কেন্দ্রবিন্দু হলেও এখানকার কম জনসংখ্যার কারণই হচ্ছে এই পাহাড়গুলোর রুক্ষ পরিবেশ। আর এই পাহাড়ের রাজ্যকে হিন্দুকাশ পর্বতমালা বলা হয়। এই পর্বত শ্রেণীগুলো এতই উঁচু এবং বিপজ্জনক যে এখানে টিকে থাকা এবং এগুলো পার হওয়া প্রায় অসম্ভব বলে মনে করা হয়। এই বিশাল পাহাড়গুলো আফগানিস্তানের 75% এলাকা জুড়ে রয়েছে, যেখানে পুরো দেশের কথা বললে 50% বেশি এলাকা 2000 মিটার উচ্চতায় অবস্থিত। এই পাহাড়গুলো আফগানিস্তানের জন্য একটি প্রাকৃতিক প্রাচীরের কাজ করে, যা বিদেশি শক্তিদের জন্য অজানা হলেও স্থানীয়রা এই পাহাড়গুলো সম্পর্কে ভালোভাবেই অবগত। সোভিয়েত যখন আফগানিস্তান আক্রমণ করেছিল তখন আফগানিস্তানের যোদ্ধারা এই পাহাড়গুলোতে লুকিয়ে থেকে নিচ দিয়ে যাওয়া রাশিয়ান ট্যাঙ্ক এবং সৈন্যদের উপর হামলা করে পাহাড়ের গুহায় গিয়ে লুকিয়ে পড়ত, যেখানে তাদের খুঁজে পাওয়া প্রায় অসম্ভব ছিল। অনেক সময় যোদ্ধারা পুরো রাস্তা বা গিরিপথ উড়িয়ে দিত, যার ফলে রাশিয়ানরা অনেক মাস পর্যন্ত এগোতে পারত না। হিন্দুকাশ পর্বতমালা যেখানে আক্রমণকারীদের থামিয়ে দেয়, তেমনি এগুলোর কারণে এক শহর থেকে অন্য শহরে পণ্য ও রসদ পরিবহন করাও একটি বড় চ্যালেঞ্জ ছিল। এখানে ডজন ডজন উপত্যকা রয়েছে, যেখানে আলাদা আলাদা উপজাতি বাস করে। কঠিন পাহাড়ি রাস্তার কারণে বেশিরভাগ উপজাতির মধ্যে একে অপরের সাথে যোগাযোগ নেই, কারণ এক উপত্যকা থেকে অন্য উপত্যকায় যাওয়া অত্যন্ত কঠিন। এই কারণেই এই উপজাতিগুলো উপত্যকার মধ্যেই নিজেদের আলাদা জগৎ তৈরি করে রেখেছে। তাদের নিজস্ব আইন আছে এবং বেশিরভাগ উপজাতি তাদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করে। এটাই কারণ যে কাবুলে থাকা কেন্দ্রীয় সরকারেরও আফগানিস্তানের উপজাতীয় এলাকাগুলোর ওপর তেমন নিয়ন্ত্রণ চলে না। স্বাভাবিকভাবেই যখন আফগান কেন্দ্রীয় সরকারই এসব সমস্যার সামনে অসহায় থাকে, তখন বাইরে থেকে আসা সামরিক শক্তিগুলো কিভাবে এখানে তাদের নিয়ন্ত্রণ বজায় রাখতে পারে। 1979 সালে সোভিয়েত সামরিক বাহিনী আফগান শহর খস্তে তাদের সামরিক ঘাঁটি তৈরি করতে সক্ষম হয়। ঠিক এই সুযোগটিকে কাজে লাগিয়ে আফগান যোদ্ধারা পাহাড়ে আস্তানা গেড়ে পুরো সোভিয়েত ঘাঁটিটি চারদিক থেকে ঘিরে ফেলে। যেহেতু এই আফগান যোদ্ধারা উঁচু অবস্থানে ছিল, তাই তারা উপত্যকায় যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দেয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে সোভিয়েত সামরিক ঘাঁটির পুরো সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে এবং তারা শুধুমাত্র আকাশপথের সরবরাহের উপর নির্ভরশীল হয়ে পড়ে, যা সোভিয়েতের জন্য দীর্ঘমেয়াদী কোনো সমাধান ছিল না। আফগান যোদ্ধাদের এই কৌশল কেবল সোভিয়েতকে হারাতেই সফল ছিল না। 2001 সালে যখন আমেরিকানরা এখানে দখল নেয়ার চেষ্টা করে, তখন সমস্ত ন্যাটো দেশের মধ্যে মোট 13টি বাহিনীকে আকাশপথে আফগানিস্তান বাই এয়ারে পাঠানো হয়। কিন্তু এত বিশাল বাহিনীর জন্য নিয়মিত সব কিছুর সাপ্লাই পাকিস্তানের খাইবার পাসের মাধ্যমে পাঠানো হতো। আফগান যোদ্ধারা ভালো করেই জানতো যে আমেরিকার জন্য খাইবার পাস কতটা গুরুত্বপূর্ণ। এমনকি 2009 সালে তারা খাইবার পাসের একটি খুব নাজুক অংশ ধ্বংস করে দিয়েছিল। যখন তারা আমেরিকান বাহিনীর পক্ষ থেকে পাল্টা হামলার সম্মুখীন হতো, তখন তারা খুব সহজে সীমান্ত পার হতে পারত। এরপর সীমান্ত পার হয়ে পাকিস্তানে চলে আসতো এবং ন্যাটো কন্টেইনারগুলো খাইবার পাসে প্রবেশের আগেই পুড়িয়ে দিত। ন্যাটো বাহিনী আফগানিস্তানে সন্ত্রাসবাদ নির্মূল করতে আফগান সরকারের সাহায্য নিয়েছিল এবং সেখানকার অনেক স্থানীয়দের এই যুদ্ধে অংশীদার করেছিল। তবে অবশ্যই অনেক জায়গায় তারা সফলও হয়েছিল। যদি এই পুরো 20 বছরের যুদ্ধের ইতিহাস ঠিকঠাক মতো বের করা হয়, তবে আমেরিকা কেবল 15% আফগানিস্তান নিয়ন্ত্রণ করত।
একটি হিসাব অনুযায়ী আমেরিকা আফগানিস্তানে সামরিক অভিযানে মোট $2.3 ট্রিলিয়ন ব্যয় করেছে। অর্থাৎ প্রতিদিন আমেরিকা তার বাহিনীর পেছনে $300 মিলিয়ন খরচ করত। এত বিশাল অঙ্কের অর্থ খরচ করার পরেও যখন 85% এলাকায় তালেবানদের দখল বজায় ছিল, তখন আমেরিকা এখান থেকে বের হয়ে যাওয়াকেই নিজের জন্য মঙ্গলজনক মনে করেছে। বন্ধুরা, এখন এটা আমরা সবাই বুঝতে পারলাম যে আফগানিস্তানের বিপজ্জনক পাহাড়, সেখানে থাকা অসংখ্য গোপন গুহা এবং এখানকার বিচ্ছিন্ন উপজাতীয় এলাকাগুলোর কারণেই বিদেশি শক্তিগুলো এখানে বেশিক্ষণ টিকতে পারে না। কিন্তু শেষ পর্যন্ত সবাই ঘুরে ফিরে আফগানিস্তানকেই কেন নিয়ন্ত্রণ করতে চায়? এই প্রশ্নের উত্তরও আমরা আফগানিস্তানের ভৌগোলিক অবস্থানের মধ্যেই পাই। এটি এশিয়ার কেন্দ্রবিন্দু, যাকে এশিয়ার হৃদয় মানে হার্ট অফ এশিয়া বলা হয়। মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের মধ্যে সংযোগ বজায় রাখার জন্য এটা অত্যন্ত জরুরি যে আফগানিস্তানের বিষয়গুলো নিয়ন্ত্রণে থাকুক। এখন স্বাভাবিকভাবেই যেই আফগানিস্তান নিয়ন্ত্রণ করবে, সেই অঞ্চলের সমস্ত দেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করবে। এ কারণেই আফগানিস্তানে যখনই কোনো শক্তি নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়, তখন অন্য শক্তি এখানে যোদ্ধাদের অর্থায়ন করে এবং বিভিন্নভাবে সাহায্য করে সেই শক্তিদের দুর্বল করতে চায়। বন্ধুরা, আজকের এপিসোড কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট বক্সে, এবং এরকম আরও ইন্টারেস্টিং এপিসোড পেতে এবং অজানা কোনো তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে আবারও কোনো নতুন এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।